আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। টানা বৃষ্টিতে ঢাকার কিছু কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। নিউ মার্কেট, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডা সহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আজ সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এদিকে সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পশ্চিম তেজকুনিপাড়ায় আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, মুষলধারে বৃষ্টির পর রাজধানীর জলাবদ্ধতা ও ভোগান্তির চিত্র কেমন দেখছেন? ফারিয়া, গত রাত 12টার পর থেকে যেই বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অফিসগামী মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে উঠেছে, যেটি আমরা লক্ষ্য করেছি রাত 12টার পরের বৃষ্টি এবং একেবারে সকালের সময়ে যেই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যার জন্য কিন্তু রাজধানীর প্রত্যেকটি নিম্ন অঞ্চল থেকে শুরু করে প্রতিটি এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং আপনি জানেন যে সকালে যে অফিসগামী মানুষ তাদের যে একেবারে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে উঠেছে। এছাড়াও কিন্তু দিনমজুর খেটে খায় এবং যে দোকানপাটগুলো এবং নিচু এলাকায় যেসব বাড়ি রয়েছে, বাসা বাড়ি, সেগুলোতেও কিন্তু বৃষ্টির পানি ঢুকে গেছে। এছাড়াও কিন্তু আমরা বর্তমানে যে এলাকায় আছি তেজকুনিপাড়ায় কিন্তু অনেক দোকানের ভেতরে পানি ঢুকে গেছে, যার জন্য কিন্তু দোকান খুলতে পারে নাই দোকানিরা। এছাড়াও আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে আগামী 1 সপ্তাহ কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আজকে দুপুর নাগাদ দেশের 3টি বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এছাড়াও কিন্তু আগামী 24 তারিখের পর থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি এখানকার দোকান ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন এই হঠাৎ করে ভারী বৃষ্টির জন্য কিন্তু তাদের ব্যবসায়িকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তাদের একটি দাবি যে ড্রেনেজ ব্যবস্থা যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে করে এই অল্প বৃষ্টিতে যাতে করে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, এইটি তাদের চাওয়া। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর তেজকুনিপাড়া থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভারী বৃষ্টিপাতে নগরীতে তৈরি হওয়া জলাবদ্ধতায় জনদুর্ভোগ কেমন দেখছেন? ফারিয়া, ধন্যবাদ আপনাকে। গতকাল রাত 11টার পর থেকে আজকে সকাল 9টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বরিশাল আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বরিশাল নদীবন্দরকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা কথা বলছিলাম বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে সকালে বৃষ্টিপাতের কারণে কিছুটা বিঘ্নিত হলেও নৌ চলাচল পরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়, যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। একটু দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়েছি বরিশাল নগরীর ভাটিখানার পান্থ সড়কে। এই সড়কটির অবস্থা কিন্তু এই একই অবস্থা এবং বরিশালের যে অন্যান্য যে অঞ্চলগুলো, যেহেতু পলাশপুর, মোহাম্মদপুর থেকে শুরু করে কাউনিয়া, নবগ্রাম রোড, প্রতিটি অঞ্চল কিন্তু ডুবে গিয়েছে এবং আপনি জানবেন যে বরিশাল ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশন, তারা আমাদের বলেছেন গত 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 20 সেন্টিমিটার ভূমি ইতিমধ্যেই দেবে গিয়েছে। সুতরাং এখন কিন্তু একটু বৃষ্টিতেই বরিশালের যে অঞ্চলগুলোতে পানি উঠতো না সেখানেও এখন পানি ওঠে, অর্থাৎ উঁচু অঞ্চল বলতে এখন কিছু নাই, সবকিছু আসলে নিচু অঞ্চল হিসেবে পরিণত হচ্ছে গোটা বরিশাল। এবং আপনি জানবেন ধানমন্ডি ঘাটের বরিশাল, সুতরাং একটু বৃষ্টি হলেই এখানে হাঁটু সমান কিন্তু পানি ওঠে। এরপরে আমি খোঁজ নিয়েছিলাম বরিশাল জেলার অন্যান্য যে উপজেলাগুলোতে, বিশেষ করে হিজলা, মেহেন্দিগঞ্জ, এগুলো একদম নদী বেষ্টিত, মেঘনার কোলঘেঁষা, একদিকে চাঁদপুর, অপরদিকে হিজলা, মেহেন্দিগঞ্জ। সুতরাং এখানে কিন্তু যে নিচু অঞ্চলগুলো রয়েছে, যে বিশেষ করে আলিমাবাদে খোঁজ নিয়েছিলাম, সেখানে অবস্থা কিন্তু আরো শোচনীয়। সাধারণ মানুষ কিন্তু রান্নাবান্না পর্যন্ত করতে পারছে না, তার কারণ সেখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেকটাই বেশি, দিন মজুর সংখ্যা বেশি বিধায় তারা
ঝুপড়ি ঘরে থাকে এবং তাদের ঘর কিন্তু অনেকাংশেই ডুবে গিয়েছে এবং তাদের রান্নাবান্না পর্যন্ত বন্ধ রয়েছে। বরিশালের যে স্কুল কলেজগামী বা সাধারণ যে অফিস আদালতে যারা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে যেতে পারছেন না, তার পানির কারণে। আপনি দেখছেন যে সামনে যারা আসছেন তার প্রত্যেকে কিন্তু পানি সমান পানি, এবং একজন যে পথচারী আসছে তারও কিন্তু হাঁটু সমান পানি হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ স্কুল কলেজগামী এবং অফিস আদালত সবই এখন স্থবির হয়ে পড়ছে। তবে প্রশাসন কাজ শুরু করেছে। আমরা দেখেছি বরিশালে হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যেই এই জলবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করবেন। ফারিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত রাত ১টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ নিউ ইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে এবং আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আগামী ২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরে তার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই সফরে ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের সামনে দেশের সংস্কার এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিকরণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানান তিনি। রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথম উন্মুক্ত জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা, সেমিনার ও ড্যান গ্রাডিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে কারাতের মতো কমব্যাট স্পোর্টসে সন্তানদের বেশি করে সম্পৃক্ত করতে এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অতীতে আমরা দেখেছি খেলাধুলার বিভিন্ন স্পেয়ারে, বিভিন্ন পরিসরে এটা দলীয়করণের মন মানসিকতা এবং রাজনীতিকরণের মন মানসিকতা ছিল। সেই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে এসেছি এবং আমাদেরকে নতুন করে আমাদের যাত্রা শুরু করতে হবে। পোষ্য কোটা নিয়ে কর্মসূচিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে শাটডাউনের আওতাভুক্ত থাকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সবকটি দপ্তর। বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি কোনো কর্মকর্তা কর্মচারীদের। তবে রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পোষ্য কোটা পুনর্বহালের যে আন্দোলনে এক পর্যায়ে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের উপরে শিক্ষার্থীদের যে হামলার অভিযোগে আজকে কিন্তু কমপ্লিট যে শাটডাউন কর্মসূচি সেটি পালন করছেন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। এবং বেলা 11:30 থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড রয়েছে সেই প্যারিস রোডে কিন্তু তারা যে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ যারা রয়েছেন শত শত তারা যারা এখানে এই ব্যানারে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে সেই দিনকার অর্থাৎ গত 20 তারিখে যে উপ-উপাচার্য মাইনুদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে, দোষীদেরকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি তারা অব্যাহত রাখবেন। এবং তারা বলছেন যে এই আন্দোলন তারা অব্যাহত রাখার পাশাপাশি তারা বলছেন যে আরও নতুন যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা দেবেন। তবে এই নিয়ে কিন্তু রাকসু যে নির্বাচন আবারও কিন্তু সংশয় দেখা দিয়েছেন, কারণ এই রাকসু নির্বাচনে ৩০ কর্মকর্তা প্রয়োজন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। যদিও কিছুক্ষণ আগেই কয়েকজন শিক্ষক নেতা এবং কয়েকজন শিক্ষক কিন্তু জানিয়েছেন যে এই রাকসু যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না, এমনটি তারা কিন্তু আসলে জানিয়েছেন।
নতুন করে যে সংশয় বা দ্বিধা সেটি তৈরি হয়েছে এবং গতকাল দেখেছিলাম শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে এই রাকসু যে নির্বাচন সেটি তাদের আওতা মুক্ত থাকবে এবং সেটিতে তারা অংশগ্রহণ করবে। তবে মানববন্ধনে বিক্ষিপ্তভাবে কয়েকটি কিন্তু আসলে আমরা বক্তব্য পেয়েছি যেটি নিয়ে কিন্তু রাকসু নির্বাচনে অনেকটাই সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রার্থীরা এই রাকসুর নির্বাচনের বিষয় নিয়ে কিন্তু আসলে তারাও কিন্তু সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। এখন পর্যন্ত যদি কথা বলি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শাটডাউনের ফলে কিন্তু অচল অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে 2 জন ভিপি 1 জন জিএস সহ বাদ পড়েছেন 19 জন প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 22 জন। গেল রাত 11টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তবে 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ 24 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। জুলাই আগস্টে গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের 20তম দিন আজ। ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে জেরা চলছে জুলাই যোদ্ধা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের। পরে সাক্ষ্য দেবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। রোববার শেষ হয় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য ও জেরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় 30 আসামির মধ্যে গ্রেপ্তার 6 জনকে এবং শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী ও একমাত্র গ্রেপ্তার চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকার ধামরায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। গেল রাত 1:30টায় উপজেলার পাড়াগ্রাম ধানতারা আঞ্চলিক সড়কের কান্দা পটল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 জনের নাম মনির হোসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় রাতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করে জানান পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত 2 জনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে মহান আমেরিকান বীর ও শহীদ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে প্রায় 1 লাখ শোকসন্তপ্ত মানুষের সামনে এ কথা বলেন তিনি। স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন ট্রাম্প। এ সময় কার্কের স্ত্রী এরিকা আবেগঘন বক্তব্য দেন এবং জানান যে তিনি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। চার্লি কার্ক হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারণ সে সাহসীভাবে বেঁচে ছিল, দৃঢ়ভাবে কথা বলেছিল এবং অসাধারণভাবে যুক্তি উপস্থাপন করেছিল। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।